আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী এই অধ্যায়ের উপর রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন নং 1 সমাধান করব। তাই চলো শুরুতে আমরা প্রশ্ন নং 1-এ যে রেওয়া মিলটা দেওয়া আছে সেটা দেখে নিই। আমরা দেখতেছি এখানে বলা আছে আর্থিক বছর শেষে টনি কোম্পানির রেওয়া মিল নিচে প্রদর্শন করা হয়। আমরা রেওয়া মিল যে প্রদর্শন দেখতেছি এখানে আছে রেওয়া মিল আমরা কিন্তু হিসাবকালের শেষে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য প্রস্তুত করে থাকি। আমাদের এই হিসাবকালটা 1 মাস মেয়াদি হতে পারে, 3 মাস মেয়াদি হতে পারে, 6 মাস মেয়াদি হতে পারে, 12 মাস মেয়াদি হতে পারে। আগে আমাকে এটা ধরতে হবে যে আমি যে এখানে রেওয়া মিলটা প্রস্তুত করছি এটা কত দিনের। এখানে কিন্তু স্পষ্ট বলা আছে আর্থিক বছর শেষে, তার মানে এখানে এই রেওয়া মিলটা 1 বছরের জন্য বছরের শেষের দিনে প্রস্তুতকৃত। এখন এই রেওয়া মিলটার ক্ষেত্রে আমাদের কিন্তু বছরের শেষ দিনটা দেওয়া আছে, এই যে রেওয়া মিল 30শে জুন 2023। তার মানে আমরা নর্মালি এর আগে যে অঙ্কগুলো করেছি এই আগের অঙ্কগুলোতে হিসাবকাল ছিল কিন্তু জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31। আজকের অঙ্কটা একটু ব্যতিক্রম। আমরা যে রেওয়া মিলটা প্রস্তুত করছি এই রেওয়া মিলটা কিন্তু 2023 সালের 30শে জুন তারিখে প্রস্তুত করছি। এখন এইখান থেকে আমি ব্যাকে যাব, আমার তো এখানে 1 বছরের জন্য রেওয়া মিলটা প্রস্তুতকৃত। তাহলে এই হিসাবকালটা শুরু হয়েছে কবে? এই হিসাবকালটা শুরু হয়েছে 2022 সালের জুলাই 1 তারিখে। তাই আমি বোর্ডে লিখে রাখছি এখানে চলতি হিসাবকাল শুরু। এই অঙ্কের জন্য এই হিসাবকালটা শুরু হয়েছে 1 জুলাই 2023। সেদিন থেকে 1 বছর শেষ হয়েছে 30শে জুন 2023। তাহলে আমি ব্যতিক্রমী বিষয়টা একটু আলোচনা করলাম। যেহেতু এটা এক মালিকানা কারবার, কারণ এটা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র এক মালিকানা কারবার, তাই আমরা রেওয়া মিলে যে দফাগুলো দেখতেছি এক মালিকানা কারবার জন্য রেওয়া মিলে আছে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে আছে আয় দায় মূলধন। তাই আমরা এই টপিকগুলো অর্থাৎ রেওয়া মিলে যে দফাগুলো আছে এগুলো আমরা চেক করলাম না, আমি জাস্ট বেসিকটা বলতেছি যে রেওয়া মিলে ডেবিট দিকে যে দফাগুলো আছে না এগুলো সম্পদ, না এগুলো ব্যয়, না অথবা এটা উত্তোলন, এবং ক্রেডিট দিকে যে দফাগুলো আছে আয় দায় মূলধন। এখন আমরা সমন্বয় এগুলো একটু পড়ে নেব। এখন রেওয়া মিল মানে কি? এগুলো অলরেডি হিসাবের বইতে লিপিবদ্ধ হয়েছে, গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা রেওয়া মিল প্রস্তুত করি, এগুলো অলরেডি হিসাবভুক্ত হয়েছে। আর সমন্বয় মানে এগুলো হিসাবভুক্তকরণে বাদ পড়ে গেছে, তার মানে এই লেনদেনগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত নেই। তাহলে লেনদেনগুলো আমরা একটু পড়ে নেই। প্রতি মাসে 300 টাকা হারে বিমা অতিক্রান্ত হয়, আমরা এটা বুঝবো অঙ্ক করার সময়, জাস্ট আমরা পড়ে নেব। 2 জুন 30 তারিখে গণনা দেখা যায় 800 টাকার সাপ্লাইস মজুদ আছে। 3 বার্ষিক অবচয় দালান 6000 টাকা, সরঞ্জাম 2400 টাকা। 4 জুন 30 তারিখের পূর্বে 4800 টাকা অনুপার্জিত ভাড়া আয় অর্জিত হয় যা হিসেবের খাতায় এখনও লিপিবদ্ধ হয় নাই। 5 জুন 30 তারিখে বেতন বাবদ বকেয়া রয়েছে 4000 টাকা। 6 ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ 6000 টাকা প্রাপ্য হয়েছে বলতে ভাড়াটির কাছ থেকে আমরা আসলে 6000 টাকা আদায় করতে পারিনি, মানে বকেয়া আছে। 7 বন্ধকি ঋণের বার্ষিক সুদ হার 9%, তার মানে আমরা 9% হারে আমরা আসলে ঋণ গ্রহণ করেছি। এখন আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। আমরা প্রথমেই সলভ করব কয়ে আমাকে কি বলছে? চলতি বছরে ভাড়া আয় নির্ণয় করো। তাহলে আমাদের এই বছরে ভাড়া আয় বাবদ কত টাকা আয় দেখাতে হবে এটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে কয়ের সমাধান করি। আমরা লিখব 1 নং প্রশ্নের সমাধান, লিখব ক। আমাকে কি নির্ণয় করতে বলছে? চলতি বছরে ভাড়া আয়ের পরিমাণ। আর এই চলতি বছরে ভাড়া আয়ের পরিমাণ নির্ণয় করতে যে বলছে আমাকে রেওয়া মিল থেকে নির্ণয় করতে বলছে। আমরা রেওয়া মিলে দেখব, এই দেখো ভাড়া আয় আমাদের 80,000 টাকা দেওয়া আছে। রেওয়া মিল মানে কিন্তু লিপিবদ্ধ হওয়া, তাহলে আমাদের ভাড়া আয় লিপিবদ্ধ হয়েছে 80,000 টাকা। এটার সাথে আমাদের সমন্বয়ে কাজ থাকতে পারে, যেমন অনুপার্জিত ভাড়া আয় অর্জিত হতে পারে, ভাড়া আয় বকেয়া থাকতে পারে, তার মানে সমন্বয়ে আমাদের কাজ থাকতে পারে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা রেওয়া মিলে যে ভাড়া আয় আছে সেটা আগে লিখব। আমরা এটা শখ করেও করতে পারি, শখ ছাড়াও করতে পারি। আসলে শখ করলে সৌন্দর্য বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখব বিবরণ টাকা, বাধ্যতামূলক না, তোমাকে শখ করতে হবে। তাহলে ভাড়া আয় লিখবা টাকার ঘরে 80,000 টাকা। এখন আমরা এই ভাড়া আয় রিলেটেড সমন্বয়গুলো দেখব। 1 নম্বর সমন্বয়ে ভাড়া আয়ের কথা বলা নাই, 2 নম্বর নাই, 3 নম্বরে নাই, 4 নম্বরে আছে জুন 30 তারিখের পূর্বে 4800 টাকার অনুপার্জিত ভাড়া আয় অর্জিত হয় যা হিসাবের খাতায় এখনও লিপিবদ্ধ হয় নাই। তাহলে তুমি একটু রেওয়া মিলে গিয়ে লক্ষ্য করো, এখানে ভাড়া আয় যে 80,000 টাকা, এই ভাড়া আয় বলতে আমি আমার যাকে ভাড়া দিছি, কারণ আমি ঘর মালিক, এবার আমি যাকে ভাড়া দিছি তার কাছ থেকে এই বছরে 80,000 টাকা ভাড়া নগদ নিয়ে পুরোটাকে আমরা আয় হিসেবে কাউন্ট করছি। আবার আমরা এই বছরে আরও ভাড়াটিয়ার কাছ থেকে 7,400 টাকা ভাড়া আদায় করছি। এই দেখো অনুপার্জিত ভাড়া আয় নামে, তার মানে আমরা এই বছর মোট ভাড়া আদায় করছি আয় হিসাবে লিপিবদ্ধ করছি 80,000 টাকা, এবং আরও ভাড়া আদায় করছি অনুপার্জিত ভাড়া আয় বাবদ লিপিবদ্ধ করছি 7,400 টাকা। তার মানে আমরা এই বছরে টোটাল 87,400 টাকা
ভাড়া বাবদ নগদ আদায় করছি, আদায় করে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আমরা আয় হিসেবে প্রদর্শন করছি ৮০,০০০ টাকা এবং অনুপার্জিত অর্থাৎ অগ্রিম হিসেবে প্রদর্শন করছি ৭,৪০০ টাকা। এখন এই যে অনুপার্জিত ভাড়ায় আমি যে ৭,৪০০ টাকা দেখিয়েছি, এই ৭,৪০০ টাকার মধ্যে আমাদের সমনে স্পষ্ট বলা আছে জুন ৩০ তারিখের পূর্বে, তবে হিসাবকালের পূর্বে, হিসাবকাল শেষ হওয়ার পূর্বে ৪,৮০০ টাকা অনুপার্জিত ভাড়া আয় অর্জিত হয়। অর্জিত হয় মানে কি? তার মানে আমি যে ৭,৪০০ টাকা অনুপার্জিত ভাড়া আয় দেখিয়েছি, এই ৭,৪০০ টাকার মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ৪,৮০০ টাকার। তার মানে অনুপার্জিত ভাড়া আয় মানে অগ্রিম ভাড়া আয়। এটা কিন্তু আমরা দায় হিসাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করছি, কারণ আমি অগ্রিম টাকা নিছি, অর্থাৎ টাকা নিছি, আমি ৭,৪০০ টাকার এখনও সেবা দেইনি। তার মানে তারা এই টাকাটা এখনও রুম ব্যবহার করে শোধ করেনি, তার মানে এটা অগ্রিম আয় আমাদের। তাহলে আমরা অগ্রিম আয় যে ৭,৪০০ টাকা দেখিয়েছি, এই হিসাবকাল যেদিন শেষ হয়েছে তার আগে আসলে আমাদের ৪,৮০০ টাকার সেবা দেওয়া হয়ে গেছে, আমি তাদেরকে সেবা দিয়ে দিছি। কারণ আমরা অগ্রিম টাকা কেন নেই? সেবা দেওয়ার জন্য। তাহলে কত টাকার সেবা দিয়েছি আমরা? ৪,৮০০ টাকার সেবা দিয়েছি। এই যে ৪,৮০০ টাকা সেবা দিয়েছি, এই ৪,৮০০ টাকা কিন্তু আমাদের অনুপার্জিত আয়ের মধ্যে যুক্ত আছে। তাহলে এর মূল বিষয়টা কি? তাহলে আমাদের ৭,৪০০ টাকার মধ্যে, এই ৭,৪০০ টাকার মধ্যে আমাদের কিন্তু আয় হয়েছে ৪,৮০০। এটা কি আমরা হিসাবের বইতে দেখিয়েছি? দেখাই নেই তো, কারণ আমরা কিন্তু সরাসরি ৮০,০০০ টাকা আয় দেখিয়েছি এবং ৭,৪০০ টাকা অগ্রিম আয় দেখিয়েছি। এই ৭,৪০০ টাকার মধ্যে আমি আরও সেবা দিছি কত টাকা? ৪,৮০০ টাকার সেবা দিছি। এটা তো হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি, বলাই তো আছে। তাহলে আমি যদি এখন এটা হিসাবের বইতে লিপিবদ্ধ করি, তাহলে আমাদের আরও আয় বাড়বে না কমবে? অবশ্যই আয় বাড়বে। তাই অনুপার্জিত আয় থেকে যেটা অর্জিত হয় সেটা আয়কে বৃদ্ধি করে এবং দায়কে হ্রাস করে। তাহলে আমরা এখন কি করব? এই ভাড়া আয় আমাদের যে রেওয়া মিলে আছে তার সাথে লিখব যোগ অর্জিত অংশ। তাহলে আমাদের অর্জিত অংশ ৪,৮০০ টাকা। তাহলে আমাদের এখন যোগ করলে কত হবে? ৮৪,৮০০ টাকা। আবার আমরা সমন্বয় নাম্বার ৬-এ দেখতেছি ভাড়াটির নিকট হতে ভাড়া বাবদ ৬,০০০ টাকা প্রাপ্য হয়েছে। এই যে প্রাপ্য হয়েছে মানে কি? আমি আরও ৬,০০০ টাকা আমার ভাড়াটিয়ার কাছে পাবো, কিন্তু সে আমাকে এখনও এটা দেয়নি। এটা চলতি বছরের আয়, এটা এখন আমি পাইনি। তাহলে এটা আমার বকেয়া আছে। তাহলে বকেয়া আয়ও আমাদের আসলে চলতি বছরে আয়। তাহলে এটার আমার যেহেতু সমন্বয় আছে, এটার কাজ দুইবার, একবার এটাকে আমাকে আয় হিসাবে ট্রিট করতে হবে যেহেতু বকেয়া আছে, আরেকবার এটা আমার চলতি সম্পদ হিসেবে ট্রিট করতে হবে। তাহলে ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ ৬,০০০ টাকা যে প্রাপ্য হয়েছে, এটা আমাদের বকেয়া আয়। তাহলে বকেয়া আমাকে কী করতে হয়? আয়ের সাথে যোগ করতে হয়। এটাকে আমরা বকেয়া আয় বা অনাদায়ী আয় বা প্রাপ্য আয় নামেও লিখতে পারি, প্রাপ্য ভাড়া আয় নামেও লিখতে পারি। তাহলে লিখবো যোগ, যোগ হচ্ছে বকেয়া উবলিক প্রাপ্য। কত টাকা লিখবো? ৬,০০০। তাহলে আমাদের মোট টাকা কত হলো? ৯০,৮০০ টাকা। এই ৯০,৮০০ টাকাই হচ্ছে চলতি বছরের ভাড়া আয়। তাহলে আমরা খুব সহজে কয়ের সমাধান করতে পারলাম। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয়ে বলছে জুন ৩০, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী প্রস্তুত করো। আমরা আয় বিবরণী কেন প্রস্তুত করি? আমরা আয় বিবরণী প্রস্তুত করি হিসাবকালের শেষে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল কত এটা নির্ণয় করার জন্য। আর্থিক ফলাফল বলতে আমরা কি বুঝে থাকি? আর্থিক ফলাফল বলতে আমরা বুঝে থাকি নিট মুনাফা বা নিট ক্ষতিকে। আমরা আয় বিবরণী প্রস্তুত করি দুইটা পদ্ধতিতে, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। প্রথমে আমাকে এখানে দেখে নিতে হবে যে আমাকে যে এখানে আয় বিবরণী প্রস্তুত করতে বলছে, আমরা কি এখানে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করব না বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করব? এটা দেখার জন্য আমি রেওয়া মিলটা চেক করলেই আমরা বুঝতে পারবো। রেওয়া মিলে যদি পণ্য ক্রয় বিক্রয় থাকে তাহলে এটা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। রেওয়া মিলে যদি পণ্য ক্রয় বিক্রয় বা ক্রয় বিক্রয় দেওয়া না থেকে সেবা আয় বা অন্য কোনো আয় দেওয়া থাকে তাহলে এটা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। তার মানে ক্রয় বিক্রয় থাকলে বহু ধাপ, ক্রয় বিক্রয় না থাকলে এক ধাপ। তাহলে আমরা দেখতেছি যে রেওয়া মিলটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এখানে ক্রয় বিক্রয় নেই, তার মানে অবশ্যই এটা আমার এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। আর এটা নির্ণয়ের লক্ষ্যে আমরা প্রথমে লিখব খ লিখে আসলে শখ করব। শখ করে আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখব, দেন আমরা লিখব আয় বিবরণী, তারপরে লিখব ২০২৩ সালের ৩০শে জুন তারিখের সমাপ্ত বছরের জন্য আমরা আয় বিবরণী প্রস্তুত করি আসলে একটা হিসাবকালের পুরো সময়টার জন্য, হিসাবকালের শেষের দিন। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আমরা কি করি? যতগুলো আয় আছে আয়গুলোকে এক জায়গায় লিখি, যতগুলো ব্যয় আছে ব্যয়গুলোকে এক জায়গায় লিখি। আয় থেকে ব্যয় বিয়োগ করে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করে থাকি। তাহলে আমরা দেখি এই প্রশ্নে
আয় কি আছে, ব্যয় কি আছে। এখন আমরা রেওয়া মিল থেকে আয় নিব। আয় মানে কিন্তু আমাদের রেওয়া মিলের ক্রেডিট দিকে আছে, তাহলে আমরা ক্রেডিট দিকের দফাগুলো শুধু চেক করব। প্রথমেই দেখতেছি ক্রেডিট আছে 6,500, এটা প্রদত্ত হিসাবে, এটা আয় না। অনুপার্জিত ভাড়া আয়, এটা কিন্তু আমাদের দায়, এটা আয় না। বন্ধকি ঋণ 80,000, এটা আমাদের আয় না। মালিকের মূলধন 1 লাখ, এটা আমাদের আয় না। এই যে ভাড়া আয় 80,000 টাকা, এখানে কিন্তু আমাদের আয় একটাই আছে, ভাড়া আয়। যেহেতু আমাদের আয় একটা আছে, আমার কিন্তু কয়ে বলা হয়েছিল চলতি বছরে ভাড়া আয় নির্ণয় করো। এই যে চলতি বছরে যে ভাড়া আয় আমাকে নির্ণয় করতে বলছে, এটা আসলে আমার কি চলতি বছরে নিট ভাড়া আয়। আমরা কিন্তু কয়ের নিট ভাড়া আয় নির্ণয় করছি, তাই আমরা লিখবো ছকের ভিতরে আয়সমূহ, আর লিখবো বিবরণ টাকার ঘর 3টা, লিখবো আমরা আয়সমূহ, লিখবো এই যে ভাড়া আয়, আমরা লিখবো ক হতে প্রাপ্ত। কয়ে কিন্তু আমি নিট ভাড়া আয় কত সেটা নির্ণয় করছি। কয়ে যদি যাও তুমি নিট ভাড়া আয় নির্ণয় করছো 90,800 টাকা, এটা তুমি তৃতীয় ঘরে লিখে দিবে। তার মানে আয়ের কাজ শেষ। যতগুলো আয় ছিল, অর্থাৎ একটা আয় ছিল, আমি আয় লিখে ফেললাম। আয় থেকে এখন আমি ব্যয় কি করব, বাদ দিব। তো শিরোনাম লিখবো বাদ ব্যয় সমূহ। এখন আমরা একে একে আমাদের প্রশ্ন থেকে ব্যয়গুলো লিখবো। তাহলে আমরা শুরু থেকে চেক করি। এখন রেওয়া মিলে ব্যয় আমরা জানি, যেহেতু এটা এক মালিকানা কারবারের রেওয়া মিল, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, কারণ ব্যয়গুলো আমাদের ডেবিট দিকে আছে। নগদ এটা আমাদের ব্যয় না, সাপ্লাইস এটা আমাদের আপাতত ব্যয় না, সাপ্লাইস আমাদের সম্পদ। অগ্রিম বিমা, অগ্রিম ব্যয় বা অগ্রিম খরচ, এটা আমাদের চলতি সম্পদ, এটা আপাতত ব্যয় না। এগুলো যদি ব্যয় হয়, এই দুটো থেকে যদি ব্যয় হয়, আমার সমন্বয়ে ধরা পড়বে। আপাতত আমরা সাপ্লাইস সম্পদ, অগ্রিম বিমা সম্পদ আমি লিখবো না। ভূমি সম্পদ, স্থায়ী সম্পদ লিখবো না। দালান স্থায়ী সম্পদ লিখবো না। সরঞ্জাম স্থায়ী সম্পদ আমরা লিখবো না। এভাবে আমাকে প্রপারলি চিনতে হবে। ক্রেডিট তো আমি লিখবো না। আমরা একবার আসবো মালিকের উত্তোলন, এটা আমাদের উত্তোলন, আমাদের এটা ব্যয় না। আমাদের ব্যয় যে মেরামত রক্ষণাবেক্ষণ আমরা লিখব, এই যে বাদ ব্যয়সমূহ, এই যে লিখবো মেরামত রক্ষণাবেক্ষণ। মেরামত রক্ষণাবেক্ষণ যেহেতু কাজ নাই, আমরা দ্বিতীয় ঘরে লিখবো 13,000 টাকা। তারপরে আছে বেতন ও মজুরি, তাহলে বেতন ও মজুরি একসাথে আছে, এটা কোনো সমস্যা না। বেতন বলতে আমরা মাসিক বা সাপ্তাহিক দিলে আমরা ওটাকে বেতন বলি, আর আমরা যদি প্রতিদিন পারিশ্রমিকের টাকা প্রদান করি এটাকে আমরা মজুরি বলি। অর্থাৎ প্রতিদিনের পারিশ্রমিককে আমরা বলি মজুরি, আর সাপ্তাহিক বা মাসিক পারিশ্রমিককে আমরা বলি বেতন। তাহলে বেতন ও মজুরি আমাদের 31,000 টাকা আছে, এটার কাজ আছে। তাহলে আমি লিখবো বেতন ও মজুরি, প্রথম ঘরে লিখবো 31,000। লিখে সমন্বয় এসে দেখো তোমার সমন্বয় নাম্বার হচ্ছে 5 জুন 30 তারিখে বেতন বাবদ বকেয়া রয়েছে 4,000 টাকা। তাহলে আমরা জানি কোনো ব্যয় বকেয়া থাকলে সমন্বয়ে ব্যয়ের সাথে যোগ করতে হয়। কোনো ব্যয় বা আয় অগ্রিম থাকলে সমন্বয়ে আয় বা ব্যয় হতে বিয়োগ করতে হয়। তাহলে বকেয়া থাকলে যোগ করব, অগ্রিম থাকলে বিয়োগ করব। তাহলে আমরা লিখবো যোগ বকেয়া, লিখবো 4,000 টাকা। লিখে আমরা দ্বিতীয় ঘরে দেব 35,000 টাকা। তাহলে বেতন ও মজুরি আমাদের আসলে চলতি বছরে আমাকে ব্যয় দেখাতে হবে 35,000 টাকা। এরপরে আমাদের কি আছে, এই যে মেরামত রক্ষণাবেক্ষণ লেখা হয়ে গেল, বেতন ও মজুরি লেখা হয়ে গেল। তাহলে রেওয়া মিলে আর কিন্তু কোনো ব্যয় নেই। এখন সমন্বয়ে আসবো। প্রতি মাসে 300 টাকা হারে বিমা অতিক্রান্ত হয়। এই অতিক্রান্ত হয় বলতে মেয়াদ উত্তীর্ণ হয়, সময় অতিবাহিত হয়। তুমি দেখো এখানে স্পষ্ট বলা আছে যে অগ্রিম বিমা, তাহলে আমি বিমা কোম্পানিকে বিমা ছাড়া আমি 6,000 টাকা অগ্রিম দিছি। অগ্রিম বিমা এটা আসলে আমাদের অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়কে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় চলতি সম্পদ বলি। এটা আমাদের চলতি সম্পদ, কারণ আমরা বিমা কোম্পানিকে আগাম টাকা দিছি সেবা নেওয়ার জন্য, এখনও আমরা সেবা নেইনি, তাই পুরোটাকে আমরা আসলে সম্পদ হিসেবে রেওয়া মিলে লিপিবদ্ধ করছি। তাহলে আমরা অগ্রিম বিমা রেওয়া মিলে দেখিয়েছি 6,000 টাকা। আর এই অগ্রিম বিমার মধ্যে প্রতি মাসে আমরা 300 টাকা করে সেবা নেই। এই যে প্রতি মাসে 300 টাকা হারে বিমা অতিক্রান্ত হয়, তার মানে প্রতি মাসে আমরা বিমা কোম্পানির কাছ থেকে 300 টাকা হারে সেবা নিয়ে থাকি। এখন যেহেতু এটা 1 বছরের অঙ্ক, কারণ এখানে হিসাবকালটা হচ্ছে 2022 সালের 1 জুলাই শুরু হয়েছে, 2023 সালের 30 জুন শেষ হয়েছে। তাহলে জুলাই মাসের 1 তারিখ থেকে তুমি হাতে গণনা করো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে জানুয়ারি থেকে জুন। তাহলে 2022 সালের 6 মাস, 2023 সালের 6 মাস। তাহলে এইখানে আমাদের হিসাবকাল অনুযায়ী 12 মাস সময় অতিবাহিত হয়েছে। কারণ আমি যে এখানে আয় বিবরণী প্রস্তুত করতেছি, আমি কখন প্রস্তুত করতেছি, 2023 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য। তাহলে আমার এই হিসাবকালে কয় মাস সময় অতিবাহিত হয়েছে, 12 মাস। প্রতি মাসে কয় টাকা করে মেয়াদ উত্তীর্ণ হয়, 300 টাকা হারে। তাহলে এই অগ্রিম বিমার খরচ আমাদের হয়ে গেছে কত, তাহলে 12 মাসের জন্য 300 টাকা হারে 3,600 টাকা। তাই আমরা লিখবো এই যে বিমা খরচ প্রতি মাসে 300, আমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 12 মাস, মানে 12 মাস হয়ে গেছে পাস্ট। তাহলে আমাদের ব্যয় দেখাতে হবে 3,600।
এখন আমাদের কিন্তু অগ্রিম বিমা ছিল 6,000, এই 6,000-এর মধ্যে ব্যয় দেখালাম কত 3,600। এখনও কিন্তু পরবর্তী বছরের জন্য আমার অগ্রিম রয়ে গেছে 2,400 টাকা, কারণ এখনও আমাদের চলতি সম্পদ 2,400 টাকা আছে, এটা পরবর্তী হিসাবকালে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হবে। ওকে, আমাদের 1 নম্বর সমন্বয় হয়ে গেল, বিমা খরচ আমরা 3,600 টাকা দ্বিতীয় ঘরে লিখলাম। ওকে, 2 জুন 30 তারিখে গণনা দেখা যায় 800 টাকার সাপ্লাইস মজুদ আছে। এই যে সাপ্লাইস আমরা স্কিপ করে আসছি, সাপ্লাইস 3,300 টাকা। সাপ্লাইস মানে কি? সাপ্লাইস মানে আসলে একটা নির্দিষ্ট হিসাবকালে আমরা ব্যবহার করার জন্য যে বস্তু ক্রয় করি, আসলে আমরা যে বস্তুটা 1 বছরে ব্যবহারের জন্য ক্রয় করে থাকি, প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ক্রয় করে থাকি, এটা আমাদের সাপ্লাইস। এটা কিন্তু আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করিনি, আমার প্রতিষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্যে আমরা ক্রয় করছি। এটা আসলে বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে কিন্তু বিভিন্ন বস্তু হতে পারে, এটা এক্স্যাক্টলি আমরা সেই উদাহরণটা না গিয়ে আমি সাপ্লাইসের বেসিকটা তোমাকে বললাম। সাপ্লাইস মানে কি, মণিহারি মানে কি? আমরা যে বস্তুগুলো প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ক্রয় করি এবং এই ব্যবহারটা 1 বছরের কম সময়ের জন্য। সাপ্লাইস আমি ক্রয় করছি কত টাকা? 3,300 টাকা। এই যে আমি ক্রয় করছি, আমি পুরোটা এটা সম্পদ হিসেবে কাউন্ট করছি, সম্পদ হিসেবে দেখিয়েছি। এই 3,300 টাকার মধ্যে হিসাবকালে বলছে যে সাপ্লাইস হাতে আছে। দেখো এই যে জুন 30 তারিখে গণনা দেখা যায় 800 টাকার সাপ্লাইস মজুদ আছে। তাহলে আমি সাপ্লাইস কিনছি কত? 3,300 টাকা 2022-23 আসলে হিসাব বর্ষে। আর এই 3,300 টাকার মধ্যে হিসাব করে শেষের দিনে দেখা গেছে আমাদের সাপ্লাইস মজুদ আছে বা অব্যবহৃত আছে কত? 800 টাকা। তাহলে 3,300 টাকার মধ্যে যদি অব্যবহৃত থাকে বা মজুদ থাকে 800 টাকা, তাহলে ওই হিসাবকালে আমাদের সাপ্লাইস ব্যবহার হয়েছে কত? 2,500 টাকা। তাই আমরা লিখবো এই যে সাপ্লাইস খরচ কত? 3,300 কিনছো, হাতে আছে কত? 800। তাহলে এই হিসাবকালে ব্যবহার হয়েছে কত? 2,500। সাপ্লাইস কিন্তু মূলত এই ব্যবহার করার জন্যই তুমি ক্রয় করছো। তাহলে তুমি এই হিসাবকালে 800 টাকা সাপ্লাইস ব্যবহার করতে পারো নাই, তাই তো তোমার প্রকৃত খরচ 2,500 টাকা। এটাকে তোমাকে ব্যয় হিসেবে কাউন্ট করতে হবে। আর এখনও তোমার আসলে সম্পদ অবস্থায় আছে 800 টাকা, যেটা পরবর্তী হিসাবকালে গিয়ে আসলে আমাদের ব্যয় হবে। এই হচ্ছে মূল বিষয়। ওকে, এরপরে আমরা সমন্বয়ে আসি 3 বার্ষিক অবশ্যয়। তাহলে অবশ্যই বলতে আমরা জানি সম্পত্তির ব্যবহারজনিত মূল্য ক্ষয় বা সময় অতিবাহিত জনিত মূল্য ক্ষয়। অবশ্যই হচ্ছে আমাদের কারবারে পরিচালন ব্যয়। তাহলে বার্ষিক অবচয় দালান 6,000 টাকা, সরঞ্জাম 2,400 টাকা। এই লিখবো দালানের অবচয় 6,000 টাকা দ্বিতীয় ঘরে, সরঞ্জামের অবচয় দ্বিতীয় ঘরে লিখবো 2,400 টাকা। ওকে, আমাদের অবশ্যই লেখা শেষ। এরপরে আমরা দেখব আমাদের 4 নম্বর সমন্বয়, এটা অনুবর্জিত আয় অর্জিত হয়েছে, এটা আয় আমরা দেখিয়েছি। 5 বেতন বকেয়া আছে, আমরা মজুরি বেতনের সাথে যোগ করছি। 6 ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ 6,000 টাকা প্রাপ্য হয়েছে, তার মানে আমরা বকেয়া ভাড়া এটা আমরা কিন্তু আয় হিসেবে দেখিয়েছি। 7 বন্ধকি ঋণের বার্ষিক সুদের হার 9%। এই দেখো আমাদের রেওয়া মিলে বন্ধকি ঋণ আছে 80,000 টাকা। তাহলে আমরা যে বন্ধকি ঋণ 80,000 টাকা নিছি কত পার্সেন্ট সুদে? আমরা বন্ধকি ঋণ 80,000 টাকা নিচ্ছি 9% সুদে। তাহলে আমরা যদি 80,000-এর 9% কাটি, তাহলে আমাদের সুদ বের হবে। তাহলে 80,000-এর আমি কাটবো কত পার্সেন্ট? 9%। তাহলে 80,000 9% কাটলে আমাদের সুদ বের হবে কত? আমরা কাটি 80,000 গুণন 9% আমাদের 7,200 টাকা সুদ বের হবে। এখন এই পার্সেন্ট মানে কিন্তু বাৎসরিক, যখনই আমি পার্সেন্ট কাটবো আসলে 1 বছরের জন্য কাটবো। এখন আমরা ঋণ নিছি কবে? এই দেখো স্পষ্ট বলা আছে 1/1/2023। আমার এখানে কিন্তু হিসাবকাল শুরু হয়েছে 2022 সালের 1 জুলাই। তাহলে 2022 সালের 1 জুলাই হিসাবকাল শুরু হয়ে আমরা ঋণ নিছি কবে? 2023 সালের জানুয়ারি 1। যদি 2023 সালের জানুয়ারি 1-এ ঋণ নিয়ে থাকি, আমাদের হিসাবকাল শেষ হইল কবে? 30 জুন। তাহলে যেদিন আমি ঋণ নিছি সেদিন থেকে হিসাবকাল পর্যন্ত আমার কয় মাস সময় অতিবাহিত হয়েছে? 6 মাস। তাহলে 6 মাসের সুদ আমরা কাউন্ট করব বা 6 মাসের সুদ আমরা দিব। তাহলে ঋণের সুদ আমাদের 6 মাসে দেখাতে হবে। এই জন্য আমাকে কী করতে হবে? উপরে 6 নিচে 12। তাহলে আমি যদি 7200-কে 6 দ্বারা 12 দ্বারা ভাগ করি, 6 দ্বারা গুণ করি, আমার ঋণের সুদ এই বছরে আসলে আমাকে দেখাতে হবে খরচ 3,600 টাকা। এই যে ঋণের সুদ আমরা দেখাবো 3,600 টাকা। কীভাবে 3,600 টাকা দেখালাম? তাহলে 80,000-এর আমরা পার্সেন্ট কাটলাম, 9% আমরা পেলাম 7200 টাকা। এই 7200-কে আমরা 12 দ্বারা ভাগ করলাম, 6 দ্বারা গুণ করলাম, করে আমরা 3,600 টাকা পেলাম। তাহলে আমাদের আর রেওয়া মিলে বা সমন্বয়ে কি আর কোনো ব্যয় আছে? প্রত্যেকটা ব্যয়ের দফা লেখা শেষ। তাহলে এখন আমার ব্যয়গুলো যোগ করতে হবে। তাহলে আমরা একে একে এই ব্যয়গুলো যদি যোগ করি, আমরা ব্যয়ের যোগফল পাবো 66,100 টাকা। এখন ব্যয়ের শিরোনাম তুমি কি লিখে রাখছো? বাদ, কারণ আয় থেকে ব্যয় বিয়োগ করতে হয়। তাহলে তোমার কারবারে আয় কত? 90,800 টাকা। তোমার কারবারে ব্যয় কত? 66,100 টাকা। এই 90,800 টাকা থেকে তুমি 66,100 টাকা বাদ দাও। বাদ দিলে তুমি আসলে নিট মুনাফা বা নিট আয় বা নিট লাভ পাবে, বিয়োগফল 24,000
24,700 টাকা। এই 24,700 টাকা কি আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর আয়ের অতিরিক্ত অংশ বা অবশিষ্ট অংশ, এটাকেই তো আমরা নিট মুনাফা বা নিট আয় বা নিট লাভ নামে জানি। তাই আমরা লিখব নিট আয় 24,700 টাকা। তাহলে আমরা খুব সহজে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে হিসাবকাল শেষে একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করতে পারবো, ইনশাল্লাহ পারতেই হবে। ওকে, তাহলে আজকে আমরা খুব সহজে খ করে ফেললাম। ওকে, এখন আমরা গয়ের সমাধান করব। গয় কি বলছে? জুন 30, 2023 তারিখে চলতি সম্পত্তি ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। আমরা চলতি সম্পত্তি ও চলতি দায়ের পরিমাণ আর্থিক অবস্থার বিবরণীতে প্রস্তুত করে থাকি। আমরা যখন চলতি সম্পদ বের করব বা চলতি সম্পত্তির পরিমাণ বের করব, আগে আমাকে জানতে হবে চলতি সম্পদগুলো কোন কোন দফা নিয়ে গঠিত হয়। আগে জানাটা জরুরি। তুমি যদি চলতি সম্পদগুলা জেনে থাকো কোন কোন দফা চলতি সম্পদ, তাহলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। আমরা আমাদের মতো করে চলতি সম্পদগুলো লিখব। তাই আগে আমরা খাতায় লিখব গ, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা। প্রথমে লিখব চলতি সম্পদ। এখন আমরা চলতি সম্পদ আমাদের মতো করে দেখব। আমরা চলতি সম্পদ প্রথমে রেওয়া মিলে জানি হাতে নগদ বা নগদ তহবিল। আমরা আমাদের মতো দেখি আছে কিনা, এই যে নগদ আছে, নগদ 39,600, আমরা লিখব নগদ 39,600, আমরা লিখব দ্বিতীয় ঘরে, এটা 1 নম্বর। 2 নম্বরে আমরা জানি ব্যাংক জমা। আমরা দেখব আমাদের রেওয়া মিলে ব্যাংক জমা আছে কিনা। আমরা আমাদের মতো করে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের এই অঙ্কে ব্যাংক জমা নাই, আমরা লিখব না, নাই থাকলে ধরা পড়তো, এটা রেওয়া মিলে থাকবে। 3 নম্বরে আমরা জানি চলতি সম্পদ প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, এটা রেওয়া মিলে থাকবে। রেওয়া মিলে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট নেই, আমরা লিখব না। 4 নম্বরে আমরা জানি প্রাপ্য হিসাব, এটাও আমাদের রেওয়া মিলে থাকবে। প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার বা দেনাদার, সনাতন নাম হচ্ছে দেনাদার, আধুনিক নাম হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমাদের নেই, তাহলে লিখব না। তাহলে আমি আবারও বলতেছি নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, এই 4টা রেওয়া মিলে থাকবে। 5 সমাপনী মজুদ পণ্য, এটা পণ্যের প্রতিষ্ঠান হলে আমাদের সমন্বয় থাকবে। সমাপনী মজুদ পণ্য এই অঙ্কে থাকবে না, কারণ এটা সেবামূলক প্রতিষ্ঠান। 5 নম্বরও বাতিল। 6 নম্বর অব্যবহৃত মণিহারি বা অব্যবহৃত সাপ্লাইস বা সমাপনী মণিহারি বা সমাপনী সাপ্লাইস এই অঙ্কে আছে, কারণ সাপ্লাইস আছে 3,300 টাকা। এই সাপ্লাইস 3,300 টাকার মধ্যে হিসাবকাল শেষে মজুদ ছিল 800 টাকা। এই দেখো জুন 30 তারিখে গণনা দেখা যায় 800 টাকার সাপ্লাইস মজুদ আছে। এটাকে আমরা বলি সমাপনী সাপ্লাইস বা অব্যবহৃত সাপ্লাইস। তুমি যেভাবেই লেখো এটা কারেক্ট। তাহলে তুমি লিখবা সমাপনী সাপ্লাইস, তুমি ইচ্ছা লিখতে পারো অব্যবহৃত সাপ্লাইস। তারপরে সাপ্লাইসের যতটুকু অংশ এই হিসাবকালে ব্যবহার হয়নি, অব্যবহৃত অবস্থায় আছে, তাহলে হিসাবকাল শেষে এটা আমাদের চলতি সম্পদ, কারণ এই 800 টাকার সাপ্লাইস আগামী বছরে গিয়ে খরচ করব বা খরচ হবে। এই বছরের জন্য আমাদের অব্যবহৃত আছে, মানে সম্পদ অবস্থায় আছে। এটা আমাদের আসলে 6 নম্বর দফা হিসেবে আমরা লিখলাম, কিন্তু এখানে সিরিয়ালে 2, বাস্তবে কিন্তু এটা 6 নম্বর দফা। এটা আসলে আমাদের 1 নম্বর দফা, এটা আমাদের 6 নম্বর দফা। এটা বোঝার জন্য আমরা আমাদের মতো করে যাব। 7 নম্বর দফা হিসেবে আমরা আনবো অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় রেওয়া মিল এবং সমন্বয় আমরা 2 জায়গা থেকেই আসলে আনতে পারবো। এটা প্রশ্নে দেখব কোথায় আছে। আমরা আমাদের রেওয়া মিলে দেখতেছি যে অগ্রিম বিমা ছিল 6,000 টাকা, তাহলে আমরা বিমা কোম্পানিকে সেবা নেওয়ার জন্য অগ্রিম টাকা প্রদান করছিলাম 6,000 টাকা। এটা আমরা রেওয়া মিলে সম্পদ হিসেবে দেখিয়েছি। আর এই অগ্রিম বিমা যে আমরা 6,000 টাকা দেখিয়েছি, আমাদের সমন্বয়ে এটা কিন্তু কাজ করছি, কারণ প্রতি মাসে 300 টাকা করে আমরা এখান থেকে সেবা নিছি। তাহলে যেহেতু এটা 1 বছরের অঙ্ক ছিল, ওই 6,000-এর মধ্যে 3600 টাকার আমাদের এই বছরে সেবা নেওয়া হয়ে গেছে, তাহলে 3600 টাকা ব্যয় হয়ে গেছে। তাহলে আমাদের অবশিষ্ট অংশ অগ্রিম বিমা বাবদ এখনও চলতি সম্পদ অবস্থায় রয়ে গেছে, যেটা আগামী হিসাবকালে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হবে বা আমি সেবা নেওয়ার মাধ্যমে খরচে রূপান্তর করব। তাই আমরা লিখব 7 নম্বর আইটেম হিসাবে অগ্রিম বিমা। আমি অগ্রিম বিমা দিয়েছিলাম কত? 6,000। এই বছরে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত? 3,600। তাহলে এখনও আমাদের অগ্রিম অবস্থায় আছে কত? 2,400। এই অংশটাই 2,400 টাকাই আসলে হিসাবকাল শেষে চলতি সম্পদ, যতটুকু অগ্রিম অবস্থায় রয়ে যাবে। এটা আমাদের কিন্তু 7 নম্বর আইটেম। এই 7 নম্বর আইটেমে আরও কোনো ব্যয় অগ্রিম থাকলে ওটাকেও আনতাম, নাই বাতিল। 8 নম্বর আইটেম হিসেবে আনবো যে কোনো আয় যদি বকেয়া থাকে।
আয় বকেয়া আমাদের চলতি সম্পদ। কারণ আয় বকেয়া মানে কি, আমরা চলতি হিসাবকালে কাউকে সেবা দিয়েছি কিন্তু সে আমাকে ওই হিসাবকালে টাকা দিতে ব্যর্থ হয়েছে, তাহলে আমি সেবা দিছি টাকা পাইনি, টাকা পাবো আগামী হিসাবকালে, যতদিন পর্যন্ত টাকাটা পাই নাই তাহলে ওইটা বকেয়া আয়। বকেয়া আয় আমাদের চলতি সম্পদ। তাহলে আমাদের সমন্বয়ে স্পষ্ট বলা আছে সমন্বয় নাম্বার হচ্ছে তোমার 6 ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ 6,000 টাকা প্রাপ্য রয়েছে। তাই আমরা লিখবো প্রাপ্য ভাড়া আয়। এই যে প্রাপ্য, প্রাপ্য মানে ভবিষ্যতে পাওয়া যাবে, প্রাপ্ত মানে পাওয়া গেছে। যখন লিখবা প্রাপ্য, প্রাপ্য মানেই সম্পদ, প্রাপ্য মানে পাওয়া যাবে, তাহলে প্রাপ্য ভাড়া আয়, তাহলে আগামী হিসাবকালে পাওয়া যাবে 6,000 মানে বকেয়া আছে। এখানে ইচ্ছা করলে তুমি বকেয়া ভাড়া আয়ও লিখতে পারতা, অনাদায়ী ভাড়া আয়ও লিখতে পারতা, যে কোনো কিছু লেখা যায়, আসলে ভুল না। তাহলে আমাদের প্রাপ্য ভাড়া আয় লেখা হয়ে গেল। এটা আমাদের 8 নম্বর আইটেম হিসাবে। আমাদের এই 8টা হচ্ছে নিয়মিত চলতি সম্পদ। এর বাইরেও কিন্তু আমাদের কিছু চলতি সম্পদ হিসেবে রেয়ার আইটেম আছে, যেমন ভ্যাট চলতি হিসাবের ডেবিট জের চলতি সম্পদ যদি প্রশ্নে থাকে। বিমা কোম্পানির নিকট হতে ক্ষতিপূরণ প্রাপ্য, এটা আমাদের চলতি সম্পদ। তারপরে আমাদের যদি চালানি কারবারে প্রেরিত পণ্য আমরা প্রেরণ করি, চালানি প্রতিনিধি যদি ওই পণ্য বিক্রয় করে, চালানি প্রতিনিধির কাছ থেকে আমি যে টাকাটা পাবো ওটা চালানি প্রতিনিধির নিকট প্রাপ্য, এটা আমাদের চলতি সম্পদ। এগুলো কিন্তু রেয়ার আইটেম, এগুলো নিয়মিত আমরা অঙ্কে পাবো না। কিন্তু আমি যে 8টা সম্পর্কে কথা বললাম এগুলো নিয়মিত তুমি অঙ্কে পাবা। আমি আবারও বলতেছি, আমাদের 8টা আইটেম কি, 1 আমাদের নগদ তহবিল, 2 আমাদের ব্যাংক জমা, 3 আমাদের প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, 4 আমাদের প্রাপ্য হিসাব, 5 আমাদের সমাপনী মজুত পণ্য, 6 আমাদের অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি বা সাপ্লাইস, হ্যাঁ, 7 আমাদের অগ্রিম বিমা, অগ্রিম খরচ, যে কোনো অগ্রিম খরচ আমাদের হচ্ছে চলতি সম্পদ। 8 আমাদের বকেয়া আয়, বকেয়া আয়। এই 8টা হচ্ছে নিয়মিত আইটেম। তাহলে আমাদের এই অঙ্কে এই 8টার মধ্যে 1 2 3 4 এই 4টা ছিল, আমরা লিখে ফেললাম, এবং যার যোগফল হচ্ছে 48,800 টাকা। এটাই হচ্ছে মোট চলতি সম্পদ। তাহলে আমরা কিন্তু একটা অংশ করে ফেললাম মোট চলতি সম্পদ। এরপরে আমরা বের করব মোট চলতি দায়ের পরিমাণ, তাই আমরা লিখবো নিচে একটা ছকের মধ্যেই চলতি দায়। এখন আমাদের একটা ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়মিত চলতি দায় 5টা। তাহলে আমরা আমাদের মতো করে খুঁজবো এই 5টা কী কী, দেখবো, যেটা থাকবে লিখবো, যেটা থাকবে না লিখবো না। চলতি দায়ের মধ্যে আমরা প্রথমেই জানি ব্যাংক জমাতিরিক্ত। আমরা দেখবো এর আমাদের ব্যাংক জমাতিরিক্ত আছে কিনা। দায় কিন্তু ক্রেডিট দিকে থাকে, এই কটা কিন্তু আমাদের দায় থাকতে পারে এইখানে, কারণ এক মালিকানা কারবারের ক্রেডিট দিকে রেওয়া মিলের আয় দায় মূলধন থাকে। তাহলে দায় আমরা আমাদের সিরিয়াল যাই, প্রথমে ব্যাংক জমাতিরিক্ত, থাকলে লিখবো, না থাকলে নাই, এই অঙ্কে নাই, বাতিল। তারপরে প্রদেয় নোট বা প্রদেয় বিল, এই অঙ্কে থাকলে লিখবো, না থাকলে লিখবো না, এই অঙ্কে আমাদের প্রদেয় নোট বা বিল নাই, লিখি নাই। তারপরে আমরা দেখব প্রদেয় হিসাব আছে কিনা, 3 নম্বর দফা হিসেবে। এই যে প্রদেয় হিসাব আছে 6,500 টাকা, এই 3 নম্বর দফাটাই এখানে আসলে 1 নম্বর দফা হয়ে গেছে, বাস্তবে আমাদের সিরিয়ালের 3 নম্বর দফা, আসলে এটা বোঝানোর জন্য লিখলাম 3। তাহলে প্রদেয় হিসাব আমাদের কত আছে, 6,500। আগে আমাকে জানতে হবে, জানলেই আমি অঙ্ক করতে পারবো। তাহলে প্রদেয় হিসাব হয়ে গেল 3 নম্বর আইটেম হিসাবে, এখানে প্রথম হয়ে গেছে। 4 যে কোনো ব্যয় যদি বকেয়া থাকে এই হিসাবকালে, যে কোনো ব্যয় বকেয়া মানে কি, আমি কারো কাছ থেকে সেবা নিছি কিন্তু আসলে টাকা পরিশোধ করিনি, আগামী হিসাবকালে পরিশোধ করব, এটা বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় আমাদের চলতি দায়। তাহলে আমাদের এই অঙ্কে বকেয়া ব্যয় কী আছে, আমরা যদি দেখি আমাদের সমন্বয় নাম্বার আছে হচ্ছে 5-এ 30 জুন তারিখে বেতন বাবদ বকেয়া রয়েছে 4,000 টাকা। তুমি তোমার কর্মচারীকে 4,000 টাকা বেতন পরিশোধ করোনি, কর্মচারীর কাছ থেকে সেবা নিছো ঠিকই কিন্তু বেতন দেও নাই, তাহলে এটা তোমার চলতি দায়। এই লিখবা বকেয়া বেতন, লিখবা 4,000 টাকা। তুমি 7 নম্বর সমন্বয় অনুযায়ী বন্ধকি ঋণের বার্ষিক সুদের হার 9% দেওয়া ছিল, তুমি ঋণের সুদ কাটছো, কিন্তু রেওয়া মিলে ঋণের সুদ দেওয়া ছিল না। রেওয়া মিলে যদি ঋণের সুদ দেওয়া থাকে তাহলে আমরা বুঝি চলতি হিসাবকালে কত টাকা ঋণের সুদ আমরা পরিশোধ করছি। যেহেতু রেওয়া মিলে ঋণের সুদ দেওয়া নাই, তাহলে আমি ধরে নেব আমরা এই বছরে ঋণের সুদ যত টাকা নির্ণয় করছি পুরো টাকাটাই বকেয়া আছে। তাহলে আমি যার কাছ থেকে ঋণ নিছি তাকে 1 টাকাও সুদ প্রদান করি নি, তাই আমি লিখব বকেয়া ঋণের সুদ 3600 টাকা, কারণ 6 মাসের জন্য আমরা সুদ নির্ণয় করছি। এটা কিন্তু এই দুইটা মিলে কিন্তু আমাদের 4 নম্বর আইটেম, এটা 4 নম্বর আইটেম বকেয়া ব্যয়। 5 নম্বর আইটেম হিসেবে আমাদের আসবে অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। এই অঙ্কে আমাদের অগ্রিম আয় বা অনুপার্জিত আয় আছে। এই যে অনুপার্জিত ভাড়া আয় 7,400 টাকা। অনুপার্জিত ভাড়া আয় মানে কি, আমরা সেবা প্রদান করার শর্তে কারো কাছে টাকা নিছি বাট সেবা দেইনি, তাহলে আমরা অনুপার্জিত ভাড়া আয় দেখিয়েছিলাম কত, 7,400 টাকা। এই 7,400 টাকা এটা কি, সেবা প্রদান করার শর্তে আমি টাকা নিছি, এই 7,400 টাকার মধ্যে এই হিসাবকালে সেবা দিয়ে দিছি আমরা 4,800 টাকা। এই হিসাবকালে সেবা দিতে পারি নাই যত, সেটা হিসাবকাল শেষে আমাদের অনুপার্জিত
আয় বাবদ দায় অবস্থায় আছে। তাহলে অনুপার্জিত ভাড়ায় আমি সেবা দিতে পারি নাই 2600। তাহলে আমি অনুপার্জিত ভাড়ায় দেওয়া মিলে ছিল 7400, তার মধ্যে এই হিসাবকালে কিন্তু সেবা দিয়েছি, ক্ষয়ে কিন্তু আমরা এটা আয় হিসাবে কাউন্ট করছি, বা কয়ে আমরা আয় হিসাবে কাউন্ট করছি 4800, মানে সেবা দিয়ে দিছি। তাহলে আমার এখনও অগ্রিম বা অনুপার্জিত কত 2600, এটা কি সেবা দিতে পারছি? পারি না। এটা কবে সেবা দেবো? আগামী হিসাবকালে গিয়ে। তো ততদিন পর্যন্ত আমাদের কি এটা চলতি দায়। তাহলে চলতি দায়ও লেখা শেষ। এটা আসলে 5 নম্বর আইটেম, এইটা আমাদের 5 নম্বর আইটেম। এই 5টা হচ্ছে আমাদের নিয়মিত চলতি দায়। এর বাইরেও কিন্তু আমাদের চলতি দায় আছে, এগুলো নিয়মিত না। সেটা কি? ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট জের, এটা আমাদের চলতি দায়। তারপরে কি থাকতে পারে? স্বল্প মেয়াদী ঋণ, এটা আমাদের চলতি দায়। এগুলা রেয়ার আইটেম, এগুলা হঠাৎ একটা অঙ্কে আমরা দেখতে পারি। কিন্তু এই 5টা হচ্ছে আমাদের নিয়মিত আইটেম। আমাকে একজন শিক্ষার্থী হিসেবে এই 5টা আইটেম মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। এগুলো মুখস্থ না, আমাকে বুঝতে হবে, বেসিক জানতে হবে। তাহলে আমাদের এই অঙ্কে চলতি দায় লেখা শেষ। চলতি দায়ের যোগফল হচ্ছে 16700। তাহলে আমরা খুব সহজে এই প্রশ্ন থেকে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে পারলাম, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে পারলাম। তারপরে যদি তোমাদের এই প্রশ্ন রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি যাতে তোমাদের জন্য বেশি বেশি ক্লাস করাতে পারি। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।